আচ্ছা, আজকের ক্লাসটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ লেখা আছে ক্লাস 12 অ্যান্ড নিট হেডিংয়ে। মানে আজকে যে ক্লাসটি আমরা করব এটা ক্লাস 12-এর এইচএস পরীক্ষাতেও আসতে পারে। এইচএস পরীক্ষায় তোমরা যদি ইয়ারের কোশ্চেন স্টাডি করো তাহলে দেখবে এক বছর অল্টারনেটে এই আরএস নামকরণটা কিন্তু এক বছর অল্টারনেটে আসে। হ্যাঁ, তো এই বছরের জন্য 2021-এর জন্য আরএস নামকরণটা কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও নিটে আমাদের বিভিন্ন প্রশ্নে আরএস নামকরণটা লাগে। তাই আজকের ক্লাসটা মূলত ক্লাস 12 এবং নিট পরীক্ষার্থী যারা আছে বা জেইই মেন পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস। ক্লাসটার হেডিংয়ে দেখতে পাচ্ছ আরএস নামকরণ, অর্থাৎ কোনো যৌগের কনফিগারেশন আর না এস অর্গানিক কম্পাউন্ডের, সেটা আজকের ক্লাস থেকে আমরা শেখার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমি তোমাদের সহজ করে একেবারে সহজ করে করানোর চেষ্টা করব, বেশি দীর্ঘায়িত করব না, সহজ করে ছোটোর উপর ক্লাসটা করানোর চেষ্টা করব। কিন্তু বিষয়টি খুব একটা সহজ নয়, একটু মন দিয়ে না শুনলে তোমাদের অনেকেরই অসুবিধা হবে। তো শুরুতে একটা ইন্ট্রোডাকশন পারপাস একটা জিনিস বলি। দেখো, আমি এক্ষেত্রে তোমাদের জন্য দুটো মডেল এঁকেছি। এই মডেলটাকে আমাদের বলা হয় ফিশার মডেল, আর এই মডেলটাকে বলা হয় ফ্লাইং ওয়েজ মডেল। ফ্লাইং ওয়েজ মডেল, এই দুটি মডেলই হচ্ছে কোনো একটি অর্গানিক কম্পাউন্ডের 3D স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করার জন্য এই দুটো মডেল তোমাদের বইতে হামেশাই ঘোরাফেরা করে। এবং পরীক্ষাতেও যে মডেলগুলো দেওয়া হয়, হয় এই মডেলটা দেওয়া হয়, নয় এই মডেলটা দেওয়া হয়, দিয়ে তোমাদের জিজ্ঞেস করা হয় যে কনফিগারেশনটা আর না এস, কিংবা তোমাদের জিজ্ঞেস করা হয় যে ইউপ্যাক নামটা কি হবে, ওর নাম কি হবে। তো আজকে আমরা আরএস নামকরণটা এর ক্ষেত্রেও করব, এর ক্ষেত্রেও করব। দুটো আলাদা আলাদা ক্ষেত্রে এরকম থাকলে তার আরএস নামকরণ কি হবে, আর এরকম থাকলেই বা তার আরএস নামকরণ কি হবে, সেইটা আমরা করব। তাহলে প্রথমেই আমরা চলে যাব এই যে ফ্লাইং ওয়েজ মডেল, এই মডেলের আরএস নামকরণে আমরা প্রথমে চলে যাব। এটা দেখতে পাচ্ছ একটা ফ্লাইং ওয়েজ মডেলে তোমার যৌগ দেওয়া আছে। তো আমরা সবসময় কি করব, ফ্লাইং ওয়েজ যে মডেলটা দেওয়া আছে এটাকে আমরা কনভার্ট করব ফিশার মডেলে। এটাকে আমরা কনভার্ট করে নেব প্রথমেই ফিশার মডেলে। আমি সবসময় দেখবে যখন এই আরএস নামকরণটা করাচ্ছি আমি এক্সাম্পল দিয়ে করাচ্ছি, কারণ অর্গ্যানিক পড়ার সব থেকে বেস্ট উপায় হচ্ছে এক্সাম্পল নিয়ে পড়া। তাহলে তোমার অনেক ইজি লাগবে জিনিসটা। তাহলে আমি ফ্লাইং ওয়েজ মডেল থেকে ফিশার মডেলে কনভার্ট করছি। বইতে একটু অন্যরকমভাবেও থাকতে পারে, আমি তোমাদের এইভাবে শেখাচ্ছি, দেখো হয়তো ইজি লাগতে পারে। প্রথমে ফিশার মডেলে কি নাম থাকে, মাঝখানে কার্বন থাকে, এদিকে লাইন এদিকে লাইন। প্রথমেই তোমরা যেটা করবে, এই যে সিম্পল লাইনে যে দুটো রয়েছে, সিম্পল লাইনে যে দুটো রয়েছে, সিম্পল লাইনে যেটা ওপরে আছে সেটাকে তোমরা ওপরে দিয়ে দেবে, আর সিম্পল লাইনে যেটা বাঁ দিকে বা ডান দিকে চেপে থাকবে সেটাকে তোমরা নিচে দিয়ে দেবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে সিম্পল লাইনে যে দুটো গ্রুপ আছে সেই দুটো গ্রুপকে ওপরের গ্রুপটাকে ওপরে প্লেস করে দেবে, আর যেটা বাঁ দিকে থাকবে, বা অনেক সময় তোমার এরকম না থেকে দেখবে CH3টা এদিকে আছে, এই মানে ওয়েজ লাইনটা ডিপ লাইনটা হয়তো এদিকে আছে। তো যাই হোক, সিম্পল যে দুটো লাইন সিম্পল থাকবেই, যে দুটো লাইন সিম্পল থাকবে ওপরের লাইনটা ওপরে দিয়ে দেবে আর সাইডের লাইনটা তলায় দিয়ে দেবে। এরপরের কাজ হচ্ছে ওয়েজ লাইনটা যেদিকে থাকবে, ওয়েজ লাইনটা যেদিকে আছে, ওয়েজ লাইনটা কোন দিকে আছে, ডান দিকে, ডান দিকে ওয়েজ লাইনে কি আছে, NH2। ওয়েজ লাইনটা যেদিকে থাকবে সেটাকে সেই দিকে বসাবে। তার মানে ওয়েজ লাইনটা ডান দিকে আছে। তো তোমাদের মনে হতে পারে স্যার ওয়েজ লাইনটা তো এখানেই থাকবে, না, তোমাকে এরকমও দিতে পারতো, কিন্তু মানে ওর মিরর ইমেজটাও দিতে পারতো। ওর মিরর ইমেজটা যদি দিত তাহলে কিন্তু ওয়েজ লাইনটা তখন NH2টা এটার ক্ষেত্রে বাঁ দিকে বসতো। তার মানে কি শেখালাম,
যে দুটো সিম্পল লাইন আছে সেই দুটো সিম্পল লাইনকে ওপরেরটাকে ওপরে দিয়ে দেবে, আর এই সাইডে এদিকে থাকুক বা এদিকে থাকুক, এরকম থাকুক বা এরকম থাকুক, এইটাকে নিচে দিয়ে দেবে। নিচে দেওয়ার পর তোমরা দেখবে যে ওই ডট 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 লাইনটা যেটা ওয়েজ লাইন সেটা কোন দিকে আছে। দেখো আমার যে কোশ্চেনটা দিয়েছি সেটাতে ওয়েজ লাইনটা ডান দিকে আছে, তাই আমি ওয়েজ লাইনটা যেদিকে থাকবে আমি এই লাইনটাতে ওয়েজ লাইনটা যদি ডান দিকে থাকে তাহলে সেই গ্রুপটাকে আমি ডান দিকে প্লেস করব। অটোমেটিক্যালি ডিপ লাইনটা অটোমেটিক্যালি যেদিকে ওয়েজ লাইনটা হলো তার রিভার্স উল্টো দিকে চলে যাবে। এই হচ্ছে ফ্লাইং ওয়েজের মডেল থেকে ফিশার মডেলের ট্রান্সফার। ঠিক আছে, তার মানে আমরা যখন ফিশার মডেলের কোনো আরএস নামকরণ করব আমরা ওটাকে প্রথমে কনভার্ট করে নেব, ফ্লাইং ওয়েজ মডেলের যখন আমরা কোনো আরএস নামকরণ করব তখন ওটাকে আমরা কনভার্ট করে নেব ফিশার মডেলে। এবার দেখো ফিশার মডেলের আমরা আরএস নামকরণ করাটা শিখব, তাহলে আলাদা করে আর ফ্লাইং ওয়েজ মডেলের আরএস নামকরণ করা শিখতে হবে না। ফ্লাইং ওয়েজ মডেল দিলেই ওটাকে আমরা টুক করে নিয়ে চলে যাবো ফিশারে। এবার ফিশারেরটা আমি তোমায় শিখিয়ে দিচ্ছি, তাহলে এটা শিখে গেলেই তুমি এটারও বার করতে পারলে। এবার আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে ফিশার মডেল। এবার ফিশার মডেলের আমরা এবার বার করব আরএস নামকরণ। তো সবার প্রথমে এবার একটা কথা বলি, এখানে বই দেখবে অনেক বড় করে আগে এইটাকে শিখিয়েছে, বা অনেক ইউটিউব চ্যানেলে তুমি দেখতে পাবে যে এইটাকে আগে অনেকক্ষণ ধরে বলে গেছে, সিআইপি রুলটা কি, এই সব বইও লিখেছে, ABCD দিয়ে করেছে। আমি তোমাদের একদম উদাহরণের সাহায্যে করিয়ে দিলাম যে এই যে ফিশার মডেলটা পেলে, ফিশার মডেলে অ্যাকর্ডিং টু সিআইপি রুল, এই রুল অনুযায়ী তোমাকে এবার ওদের প্রায়োরিটি অনুযায়ী ABCD এইভাবে তোমাকে নাম্বারিং করতে হবে। ঠিক আছে, তাহলে এবার এদেরকে ওদের প্রায়োরিটি অনুযায়ী আমরা কিভাবে সাজাবো সেইটা এবার তোমাদের শেখাচ্ছি। ওই সাজানোটা হয়ে গেলেই কিন্তু এইটা করার ক্ষেত্রে আর কোনো জটিলতা নেই, তাহলে খুবই ইজি হয়ে যাবে। তো ফ্লাইং ওয়েজ মডেলে আমরা যখন সাজাবো, ফ্লাইং ওয়েজ মডেলে দেখবে বইতে এরকম গ্রেটার দেন চিহ্ন দিয়ে কে বেশি প্রায়োরিটি পাবে সেই অনুযায়ী বইতে কিন্তু একটা বড় সড়ো চার্ট মতো দেওয়া আছে। এই তো ছায়ার বইটা আমি তোমাদের হাতের কাছে আছে, একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা এই সিআইপির অনুযায়ী কোন গ্রুপের প্রাধান্য বেশি ওরা একটা এরকম চার্ট করে দিয়েছে গ্রেটার দেন দিয়ে। এইটা যদি কেউ মনে রাখার চেষ্টা করো তার সময় এবং মেরিট এটা ফালতু নষ্ট হবে, বৃথা হবে। আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি, তোমরা এইটা মনে রাখবে, তাহলে তোমরা সহজ উপায়ে এর প্রায়োরিটি অর্ডার অনুযায়ী সাজাতে পারবে। কি সেইটা হচ্ছে, তোমরা ধরো নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত জানো? 7। কার্বনের ইলেকট্রন সংখ্যা কত জানো? 6। হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা কত জানো? 1। অক্সিজেন ইলেকট্রন সংখ্যা কত জানো? 8। ঠিক আছে, এটা অরিজিনালি এইভাবে হয় না, তবু এইভাবে করলে তুমি সম্পূর্ণ রাইট হবে, কোনো ভুল হবে না। তো তুমি দেখবে এই কার্বনটার সঙ্গে, এটা তো কার্বন মাঝেরটা, এই কার্বনটার সঙ্গে যে গ্রুপগুলো যুক্ত আছে সেই গ্রুপটা কোন পরমাণুর মাধ্যমে যুক্ত আছে তুমি দেখবে। ঠিক আছে, এই যে NH2 গ্রুপ, এই NH2 গ্রুপটা কোন পরমাণুর মাধ্যমে যুক্ত আছে? নাইট্রোজেন। CH3টা কোন পরমাণুর মাধ্যমে যুক্ত আছে? কার্বন। COOHটা কোন পরমাণুর মাধ্যমে যুক্ত আছে? COOHটা C আর Hটা H। এবার তোমাকে এই চারটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তুমি করবে না। তুমি কি করবে, এই যে চারটে পরমাণু, তুমি গ্রুপটা বাদ দাও, পরমাণু কোন পরমাণুগুলো লেগে আছে কার্বনের সঙ্গে, এই যে চারটে পরমাণু লেগে আছে কার্বনের সঙ্গে তাদের মধ্যে তুমি দেখবে যে কার অ্যাটমিক নাম্বারটা, পারমাণবিক সংখ্যাটা কার বেশি। যার পারমাণবিক সংখ্যা বেশি তার প্রায়োরিটি বা প্রাধান্য বেশি। তাহলে এখানে নাইট্রোজেন হতে পারে এটা দেখতে বড়, বা এটা তুমি কার্বনের সঙ্গে তুমি যদি ভাবো যে স্যার একটা কার্বন আছে, দুটো অক্সিজেন আছে, একটা এইচ আছে, এদের যদি যোগ করি তাহলে তো অনেকটা হবে, যোগ করাটা নয়, যে পরমাণুটা যুক্ত আছে এই কাইরাল কার্বনটার সঙ্গে সেই পরমাণুটার ক্ষেত্রে তুমি বিচার করবে, সেই পরমাণুগুলোকে নিয়ে বিচার করবে। তাহলে এখানে কি পরমাণু হচ্ছে? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। তাহলে যেহেতু দেখলাম কার্বনের 6 আর নাইট্রোজেনের 7, তাই এই গ্রুপটাকে আমরা প্রায়োরিটিতে সব থেকে ফার্স্ট দেবো। এখানে NH2টা হবে প্রায়োরিটি A, আর সব থেকে লাস্ট দেবো আমরা Hটাকে D। এরপরে দেখবো CH3 আর COOH। ফুটবল খেলায় কি হয়? ফুটবল খেলায় যদি কোনো ম্যাচ ড্র হয়ে যায়
তাহলে পেনাল্টি শুট আউট হয়, অর্থাৎ পরবর্তী ধাপে যায়। এক্ষেত্রে দেখো এটাও কার্বন এটাও কার্বন, অর্থাৎ ম্যাচটা ড্র হয়ে গেছে। তখন আমরা বিচার করব পরের যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর উপর। এখানে কার্বনের সাথে কি পরমাণু লেগে আছে? 3টে হাইড্রোজেন। এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আর বাকিগুলো কারা আছে? অক্সিজেন। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা নিশ্চয়ই হাইড্রোজেনের থেকে বেশি, তাই এইটা হয়ে যাবে বি আর এইটা হয়ে যাবে সি। এই হলো আমাদের প্রায়োরিটি অনুযায়ী এবিসিডি নাম্বারিং। তাহলে এইটাকে এবার আমরা ওই যৌগটা ভুলে যাব, এবার আমরা এটাকে এইভাবে মনে রাখবো এ বি সি ডি। এবার আমরা এটাকে এইভাবে মনে রাখবো। তাহলে প্রায়োরিটির জায়গাটা যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে আমি অনুরোধ করবো আরেকবার ব্যাকে গিয়ে কিভাবে প্রায়োরিটি অনুযায়ী আমি এবিসিডিটা ফেললাম সেই জায়গাটা একটু দেখে নেবে। আমি আরো উদাহরণ দেবো। এরপরে একটা জিনিস শেখাবো, এটা খুব ভালো করে মনে রাখবে। দেখো এই রকম এসছে, আচ্ছা বোর্ডটা একটুখানি মুছে নিই এই পাশটায়। এখানে এসছে এ বি সি ডি। এক্ষেত্রে তোমরা তাহলে লক্ষ্য করলে দেখতে পাবে যে ডিটা অনুভূমিক রেখায় অবস্থান করছে। এক্ষেত্রে ডিটা কোথায় আছে? অনুভূমিক রেখায় অবস্থান করছে, মানে এইখানে অবস্থান করছে। আর ডিটা আরেকটা চান্স ছিল অবস্থান করার, সেটা হচ্ছে উলম্ব রেখায়। অর্থাৎ ডিটা যদি নিচে থাকতো বা উপরে থাকতো তাহলে বলতাম এটা হচ্ছে উলম্ব রেখা, এটা হচ্ছে অনুভূমিক রেখা। এক্ষেত্রে ডিটা অবস্থান করছে এই অনুভূমিক রেখায়। ডিটা এখানে অবস্থান না করে এখানেও অবস্থান করতে পারতো, সেক্ষেত্রেও আমরা বলতাম ডিটা অনুভূমিক রেখায় অবস্থান করছে। আর যদি ওপর নিচে অবস্থান করতো ডিটা, তাহলে আমরা বলতাম উলম্ব রেখায় অবস্থান করছে। যদি ডিটা অনুভূমিক রেখায় অবস্থান করে তাহলে কি ঘটনা ঘটবে দেখো। অর্থাৎ দেখো দুটো, এটা এই যৌগটার কেস চলছে, এই যৌগটার ক্ষেত্রে ডিটা অনুভূমিক রেখায় আছে। হ্যাঁ, এইবার আমাদের কাজ হবে আমরা এ থেকে বিতে ঘুরে সিতে যাব, এ থেকে বিতে ঘুরে সিতে যাব। সাপোজ আমি সাইডে একটা দেখাই তারপর আবার ওটাতে যাব। হ্যাঁ, ধরো এইরকম ছিল এ বি, এখানে সি এখানে ডি। এখানে কোথায় আছে? ডিটা কোন রেখায় আছে? উলম্ব রেখায় আছে। ডিটা উলম্ব রেখায় থাকার পর আমরা এ থেকে সিতে যাব না, এ থেকে বি এর বাড়ি ঘুরে আমরা যাব সিতে। এ থেকে ডাইরেক্ট সিতে যাব না, আমরা এ থেকে বিতে ঘুরে সিতে যাব। এই যাওয়াটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, অর্থাৎ তুমি ভাবো না ঘড়ির কাঁটার দিকের নাম ভুলে যাও, তুমি দেখো এটা এইভাবে ঘুরছে রাইট হ্যান্ড সাইড, তোমার দেখো ডান দিকে ঘুরছে, ডান দিকে। তাহলে এরকম ডান দিকে যদি করে রাইট হ্যান্ড সাইড যদি করে, তাহলে তার কনফিগারেশন হয় আর। মনে রাখার সুবিধার্থে আমি তোমায় ঘড়ির কাঁটার দিকেটা থেকেও আমি বলবো তুমি রাইট হ্যান্ড সাইডে ঘুরছে মনে করো। যদি রাইট হ্যান্ড সাইডে করে তাহলে সেই যৌগটা হবে আর। আমি কিন্তু এটার কথা বলছি না, আমি বলছি যদি ডিটা নিচে থাকতো তখন আমরা কি করতাম? এ থেকে বি ঘুরে সি এ যেতাম। এ থেকে বি ঘুরে যে সি এ যাচ্ছি, এক্ষেত্রে দেখো ঘোড়াটা কোন দিকে হচ্ছে? ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, রাইট সাইড হচ্ছে, তাই এখানে এর কনফিগারেশন হচ্ছে আর। এইবার তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে কি হবে? এখানেও তুমি এ থেকে বি ঘুরে সি এর দিকে যাবে। সবসময় নিয়ম কিন্তু এইটাই, এ থেকে বি ঘুরে আমরা সি এর দিকে যাব। সি এর দিকে গেলে এখানে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে তার কনফিগারেশন কি হয়? এস হয়। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তার কনফিগারেশন আর হয়। কিভাবে মনে রাখবে? রাইট দিকে ঘুরলে, রাইট হ্যান্ড সাইডে ঘুরলে আর হয়, আর এখানে রাইট হ্যান্ড সাইডে না ঘুরে যদি উল্টো দিকে ঘুরে তাহলে এস হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এস, কিন্তু যেহেতু এক্ষেত্রে ডিটা উলম্ব রেখায় নেই, অনুভূমিক রেখায় আছে, অনুভূমিক রেখায় যদি থাকে তাহলে যে কনফিগারেশনটা বেরোবে সেইটা না লিখে তোমরা তার উল্টোটা লিখবে। ঠিক আছে, তাহলে কি শিখলাম আমি শিখলাম যে এইটা হচ্ছে অরিজিনাল নিয়ম। এইটা হচ্ছে অরিজিনাল নিয়ম, অর্থাৎ আমাদের ডিটাকে উলম্ব রেখায় রাখার নিয়ম। উলম্ব রেখায় যদি থাকে তাহলে যদি এ থেকে বি ঘুরে সি এর দিকে যেতে ওটা রাইট হ্যান্ড সাইডে ঘোরে তাহলে তার নাম হবে আর। আর যদি উলম্ব, ধরো ডিটা নিচে আছে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এখানে।
ধরো ডিটা নিচেই আছে, এখানে বি আছে, এখানে সি আছে, ধরো ডিটা নিচেই আছে, এখানে বি, এখানে সি, তাহলে এখানে ঘোড়াটা কিরকম হতো, এইরকম হতো। এটা রাইট হ্যান্ড সাইড না লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড না, এটা উল্টো দিকে ঘুরছে, তখন এর কনফিগারেশন কি হতো, এস হতো। তার মানে আমরা ডিটাকে উলম্ব রেখায় রেখে, নিচে বা উপরে উলম্ব রেখায় রেখে আমরা এ থেকে বি ঘুরে সি এর দিকে যাব। এখানে ডিটাকে আমরা কোথায় রাখবো নিয়মে, ডিটা কিন্তু উলম্ব রেখায় থাকবে, উলম্ব রেখায় থেকে আমরা এ থেকে বি ঘুরে সিতে যাব। এই যাওয়াটা যদি ঘড়ির কাঁটার দিকে এরকম ঘুরে, তাহলে ডান দিকে ঘুরলে আর হবে, আর এই যাওয়াটা বাঁ দিকে ঘুরলে এস হবে। এটা হচ্ছে জেনারেল নিয়ম, উলম্ব রেখায় থাকতে হবে ডিকে। এই যে ভালো করে বুঝে নাও, ডিটা যদি উলম্ব রেখায় থাকে, তারপর আমরা এ থেকে বি ঘুরে সিতে যাব। উলম্ব রেখায় ডি থাকার পর যদি এ থেকে বি ঘুরে সি যাওয়ার সময় এটা রাইট হ্যান্ড সাইডে ঘোরে, তাহলে আর হবে, লেফট হ্যান্ড সাইডে ঘুরলে এস হবে। আশা করি ক্লিয়ার, না ক্লিয়ার হলে রিপিট করে শুনবে। এটা হচ্ছে জেনারেল নিয়ম, এটা হচ্ছে জেনারেল নিয়ম, ঠিক আছে। ডিটা উলম্ব রেখায় থাকতে হবে, তারপরে যাব কোথায়, এ থেকে বি ঘুরে সি। এইবার এইটার ক্ষেত্রে দেখো ডিটা উলম্ব রেখায় নেই, কিন্তু আমার যাতায়াতের পথটা কিন্তু এটাই থাকবে। তাহলে আমি এ থেকে বি ঘুরে সিতে যাচ্ছি, কিন্তু ডিটা উলম্ব রেখায় নেই। তাই এক্ষেত্রে ডিটা যেহেতু ওর যে পজিশনে অবস্থান করার কথা ছিল উল্টো জায়গায় রয়েছে, তাই এক্ষেত্রে যে কনফিগারেশনটা বেরোবে আমরা বুদ্ধি করে তার উল্টোটা লিখব, ঠিক আছে। তাহলে মেন নিয়ম হচ্ছে এইটা, ডিটা উলম্ব রেখায় থাকবে, তারপর যদি এ থেকে বি ঘুরে সিতে যেতে, যদি রাইট হ্যান্ড সাইডে ঘুরে তাহলে আর, লেফট হ্যান্ড সাইডে ঘুরলে হবে এস। যদি ডিটা উলম্ব রেখায় না থেকে এখানে থাকে বা এখানে থাকে, তখনও তোমাদের প্রসিডিওরটা একই হবে, এ থেকে বি ঘুরে সিতেই তুমি বার করবে, তখনও কনফিগারেশনটা একই রকমভাবে বার করবে, কিন্তু যে কনফিগারেশনটা বেরোবে তার উল্টোটা তুমি লিখবে। ক্লিয়ার? যদি অসুবিধা হয় একটু রিপিট করে শুনবে। তাহলে আমরা ফিশার মডেলের আর এস নামকরণ শিখে গেলাম, আর না এস বার করা শিখে গেলাম। তাহলে ফ্লাইং ওয়েজ দিলে আমার কাজ হয় ফ্লাইং ওয়েজ থেকে ফিশারে যাব, দিয়ে ফিশারের ক্ষেত্রে আমরা আর না এস আমরা সেইটা বার করব। এরপরে আমি চলে যাব একটা দুটো দেয়া যৌগে চলে যাব, দুটো দেওয়া, ধরে এইটা আছে COOH, ফিশারেই চলে যাচ্ছি ডাইরেক্ট, দুটো দেওয়াতে যাব CH3 HBr HBr, তাহলে এইটাই আমরা চলে যাব। এইটার ক্ষেত্রে আমরা আরএস নামকরণ বার করব। আরএস নামকরণ বার কি করে করব, কোন কার্বনগুলোর করব, এই কার্বন দুটো করব, ঠিক আছে। এই কার্বনটাকে মনে রাখবে 2, এই কার্বনটা 2 নম্বর কার্বন, কারণ জয়েন্টে তোমার এরকম অপশন দেওয়া থাকতে পারে 2R 3R, তোমায় বলবে কোনটি সঠিক কনফিগারেশন। তাহলে তোমার তখন একটা কনফিউশন তৈরি হবে যে স্যার এইটা 2 না এইটা 2। তুমি এই নামকরণটা অ্যাকর্ডিং টু ইউপ্যাক নাম অনুযায়ী করবে। ইউপ্যাক 11-এ কি শিখেছো, COOHটা প্রাধান্য পায়, তাহলে 1 2 3 4 এটা হয় নাম্বারিং, তাহলে সেই নাম্বারিং এর বেসিসে এটা 2 এটা 3। এবার আমরা আগে 2 এর কনফিগারেশনটা বার করব, আর একবার 3 এরটা বার করব। যখন 2 এরটা বার করছি, হ্যাঁ এটাকে 2 লিখে দিলাম, 2 এরটা যখন বার করছি তখন আমরা এখানে নাম্বারিংটা ফেলবো, এখানে আমরা নাম্বারিংটা ফেলবো, এখানে এটাকে করে নিয়ে নেব। 2 এরটার ক্ষেত্রে এটা COOH, এটা H, এটা Br, আর তলায় এই বড় গ্রুপটা আছে। এই বড় গ্রুপটাকে যদি আমি ছোট করে লিখতে চাই তাহলে দেখো এইটা হচ্ছে CHBr CH3, ঠিক আছে। CHBr CH3, এই জায়গাটা একটু শেখার আছে কিন্তু ভালো করে, হ্যাঁ এখানে একটু ভেঙেই আমি লিখি, একটুখানি ভেঙে লিখছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, HBr CH3 এটা। এবার এক্ষেত্রে প্রায়োরিটি প্রাধান্য কিভাবে দেবো, এক্ষেত্রে প্রাধান্য দেবো সব থেকে বড় হচ্ছে Br। তুমি বলো স্যার কি করে হলো, তোমরা খেয়াল করে দেখো পর্যায় সারণীতে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, দেখো ব্রোমিনটা কিন্তু অনেক নিচের দিকে আছে, এটাই তো দেখো না, প্রথম পরমাণুগুলো দেখতে বলেছে, এখানে কি আছে, প্রথম কার্বন হাইড্রোজেন, এখানেও কার্বন, এখানে আছে Br। এবার Brটা সচরাচর তুমি দেখো 30-এর মধ্যে তুমি Br কোনোদিনও পড়োইনি, 1 2 3 4 করে 30-এর মধ্যে Br পড়োইনি,
তাহলে যেটা তুমি পড়োনি তার মনে রাখবে পারমাণবিক সংখ্যা অনেক বেশি। তার মানে এখানে আমি চোখ বুঝে বলে দিতে পারি যে খবরদার যোগ করব না, প্রথম পরমাণুটা দেখবো, প্রথম পরমাণুর মধ্যে বিআরটা এখানে হবে এ। তারপরে চলে যাব সেকেন্ড, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। এখানে দেখো কার্বনের সাথে কে আছে, অক্সিজেন তুমি পাচ্ছ বেশি, কিন্তু এখানে কার্বনের সাথে তুমি কাকে পেয়ে গেলে, বিআর। ছোটগুলোকে দেখলে হবে না, কোনটা আমি বেশি পাচ্ছি সেইটা দেখবো। তুমি ওখানে কার্বনের সাথে কি পেয়ে গেলে, বিআর। তাহলে এটা চট করে হয়ে গেল বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, তাহলে এ বি সি ডি আমার হয়ে গেল। তাহলে এবার এটাকে আমি ছোট করে আমার চোখে দেখার সুবিধার্থে আমি ছোট করে এটাকে লিখে ফেলছি। এটা হলো এ সি বি ডি। ঠিক আছে, আচ্ছা এ থেকে বি ঘুরে সিতে যাব, এ থেকে বি ঘুরে আমি সিতে গেলাম, এ থেকে বি ঘুরে সিতে গেলাম, কিন্তু সেটা গেলাম, সেটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখবো যে ডিটা কিন্তু উলম্ব রেখায় নেই, ডিটা আছে অনুভূমিক রেখায়। তাহলে এটা ডান দিকে ঘুরছে, রাইট হ্যান্ড সাইডে ঘুরছে, এটা আর হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ডিটা এখানে নিচে নেই বা ওপরে নেই, অনুভূমিক রেখায় আছে, তাহলে এটা আর না লিখে বুদ্ধি করে আমি কি লিখবো, এস লিখবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা এরপরে চলে যাব 3 নম্বরটায়। 3 নম্বরটার ক্ষেত্রে দেখো এখানে বিআর, এখানে এইচ, এখানে CH3, আর বড় গ্রুপটা এখানে আছে, এখানে আছে এইচ, এখানে আছে বিআর, এখানে আছে CH। ঠিক আছে, তাহলে এখানেও চোখ বুঝে তুমি বিআরটাকে সব থেকে বেশি প্রাধান্য আর এইচটা ডি, এই দুটোর মধ্যে তুমি খেয়াল করো এই সি এর সাথে কি আছে, বিআর আছে। তাহলে এটা হয়ে গেল বি, এটা হয়ে গেল সি। তাহলে এটাকে দেখতে কেমন হলো, এটাকে দেখতে হলে এদিকে এ, এদিকে বি, এদিকে ডি, এদিকে সি। তাহলে এটাতেও এ থেকে বি ঘুরে সিতে এসো তুমি, এ থেকে বি ঘুরে সিতে আসছি, ঘড়ির কাঁটার উল্টো দিকে হলে এস হয়, কিন্তু এক্ষেত্রেও ডিটা অনুভূমিক রেখায় আছে, তাই এটা হয়ে যাবে আর। তাহলে উপরেরটা হলো এস, 2 নম্বরটা হলো এস, 3 নম্বরটা হলো আর। ঠিক আছে, তাহলে উপরেরটা এস আর নিচেরটা হলো আর। তাহলে এর কনফিগারেশন হলো 2s, 2টা এস, 3টা আর। এইভাবে তোমরা আর এস কনফিগারেশন খুব সহজেই বার করতে পারো। ঠিক আছে, এবার দেখবে এদের নামকরণগুলো কিরকম হয়। এদের নামকরণ যদি তোমার পরীক্ষায় লিখতে দেয় তাহলে কি রকম নামকরণটা হয় আমি একটু বলে দিই। ইউপ্যাক নামের মতোই হয়। যেমন ধরো বিউটানলের ধরো 2 নম্বর পজিশন, 2 নম্বর কার্বন, দেখবে নামগুলো এরকম হয়, R2 বিউটানল। তার মানে বুঝিয়ে দেওয়া হলো যে 2 নম্বর কার্বনটা এর কনফিগারেশন হচ্ছে R2 বিউটানল, বা তোমায় দিতে পারে S2 ব্রোমোহেক্সেন, মানে S2 ব্রোমোহেক্সেন, মানে 2 ব্রোমোহেক্সেনের 2 নম্বর কার্বনের কনফিগারেশন হচ্ছে এস। এই টাইপের নামকরণ এখানে হয়। মেনলি আর আর এসটাই বার করতে দেয়, কোনটা আর কোনটা এস, এটা আমরা বুঝে গেলাম। এবার এখান থেকে আমি প্রায়োরিটি দেওয়ার আরো 2-একটা গ্রুপের কথা একটু বলছি। মনে করো তোমাদের একটা কার্বনে আছে CHO, এরকম দেবে না, একটা কার্বনে আছে COOH, একটা কার্বনে আছে CH2H, আর একটা কার্বনে ধরো এইচ আছে। তুমি দেখো এখানে মারাত্মক কনফিউশনে পড়ে যাবে যে স্যার কোনটা এখানে এ হবে, কোনটা বি হবে, কোনটা সি হবে। আমি মূলত এইটা আর এইটার মধ্যে তুলনা করে দিচ্ছি। মনে রাখবে এখানে যোগ করে কিন্তু কিছু হয় না, যোগ করব না, যোগ করা যাবে না। আমি CHO কে একটু ভেঙে লিখছি। হ্যাঁ দেখো CHO কে ভেঙে নিলে কি নাম দেখতে হয়, সি ডবল বন্ড এইচ। তুমি এইটাকে মনে মনে কল্পনা করবে, কার্বনের কটা হাত হয় বলো, 4টে হাত। 4টে হাতের মধ্যে একটা হাত যুক্ত আছে এখানে, তাহলে বাকি কার্বনের 3টে হাত কিন্তু এদের সাথে যুক্ত আছে। 3টে হাতের মধ্যে দেখো অক্সিজেনের সাথে কটা হাত আছে, 2টো হাত, তাহলে 3টে হাতকেই আমি ভেঙে ভেঙে লিখবো। এটা কিন্তু আমি মনে মনে ভাববো। তুমি খবরদার ভেবো না যে স্যার এখানে তো অক্সিজেন পরমাণু একটা আছে, তাহলে আপনি এখানে এইভাবে লিখলেন কেন। আমি এখানে এইভাবে লিখলাম এই কারণে যে কার্বনটাকে আমি এইভাবে দেখো লিখতে পারি OOH, মানে আমি এটা বোঝাতে চাইছি যে এই কার্বনের বাকি যে 3টে হাত আছে সেই 3টে হাতে কে কে জয়েন আছে, সেই 3টে হাতে দেখো এই হাতটাতেও অক্সিজেন আছে,
এই হাতটাতেও অক্সিজেন আছে, এই হাতটাতে হাইড্রোজেন আছে। তাহলে আমি লিখলাম O,H। তাহলে এই যে দুটো হাত, কার্বনের যে তিনটে হাতে কে কে আছে সেটা বোঝানোর জন্য আমি লিখলাম একটা হাতে অক্সিজেন আছে, আর একটা হাতে অক্সিজেন আছে, আর একটা হাতে হাইড্রোজেন আছে। এটার মানে কিন্তু 2 অক্সিজেন অ্যাটম। এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই, দুটো অক্সিজেন অ্যাটম নয়। আমি তোমার এখানে কি বোঝাচ্ছি ভালো করে বোঝো। আমি তোমাদের এখানে বোঝাচ্ছি যে কার্বনের একটা হাত বন্ড করে আছে, আর বাকি তিনটে হাতে কে কে আছে। এখানে বাকি তিনটে হাতে এই হাতটাতেও ও আছে, এই হাতটাতেও ও আছে, এই হাতটাতেও এইচ আছে। এটা বোঝানোর জন্য তোমায় আমি মনে মনে ভাবতে বললাম যে একটা হাতে ও আছে, আর একটা হাতে ও আছে, আর একটা হাতে এইচ আছে। তার মানে কিন্তু দুটো অক্সিজেন নয়, তিনটে ডিফারেন্ট হাতে ও আছে, ও আছে, এইচ আছে। ঠিক আছে। আচ্ছা COOH এবার তোমায় দেখাই। দেখো COOH কে যদি তুমি ভেঙে লেখো তাহলে দেখো এই হাতে ও আছে, এই হাতেও ও আছে, আর এই হাতেও আছে OH মানে ও। তার মানে এখানে দেখো কে কে আছে, ও ও ও। এই কার্বনের এই হাতে আছে ও, এই হাতেও আছে ও, এই হাতে আছে ও, তিনটেতেই ও। আর CH2OH যদি ভেঙে লিখি CH2OH এরকম দেখতে হয়। তাহলে এখানে আর ভেঙে কিছু লেখার নেই, এখানে কে কে আছে, ও আছে, এইচ আছে, এইচ আছে। তাহলে এইবার যখন আমি কম্পেয়ার করব তিনটের মধ্যে প্রায়োরিটি অনুযায়ী, তখন আন্দাজে করব না, প্রত্যেকটাতেই দেখো আমি টিক দিচ্ছি, প্রত্যেকটাতেই প্রথম কার্বনটা কে আছে, কার্বন। তারপরে জাজমেন্টটা আমি এটা বাইরে থেকে দেখে করতে পারবো না বা যোগ করে করতে পারবো না, আমি ভেঙে লিখলাম। CHOতে সি এর সাথে কে কে আছে দেখো, CHOতে সি এর সাথে প্রথমটা আছে অক্সিজেন, ঠিক আছে। COOHও প্রথমটা আছে অক্সিজেন, ম্যাচ ড্র হয়ে গেল। CH2OHও প্রথমটা আছে অক্সিজেন, ম্যাচ ড্র। তারপরেরটা দেখব, তারপরেরটা CHOতে আছে অক্সিজেন, COOH দেখো তারপরেরটা অক্সিজেন, এখানে কিন্তু তারপরেরটা আছে H। তাহলে এইটা হয়ে গেল এদের মধ্যে সব থেকে দুর্বল C, এটা তো D আছে, তাহলে এর প্রায়োরিটি সব থেকে কম। তুমি দেখলেই বুঝতে পারবে। COOH দেখো ও ও ও, তিনটেই ও আছে, এখানে আছে ও ও, এই দুটো এর দুটোর সাথে দুটো লড়লো, কিন্তু লাস্টেতে গিয়ে দেখলাম এটা H, এটা ও, এ জিতে গেল। তাহলে COOH কি কি গ্রুপ আছে, ও আছে, ও আছে, ও আছে, সরি গ্রুপ নয়, COOH কার্বনের সাথে কোন কোন মানে পরমাণু যুক্ত আছে, তিনটেই অক্সিজেন। এখানে দেখো দুটো অক্সিজেন একটা হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন দুটো হাইড্রোজেন। তাহলে যারা কম্পেয়ারটা মন দিয়ে করছো বুঝতে পারবে যেখানে যেহেতু তিনটেই হাইড্রোজেন আছে তাহলে COOHটা হয়ে যাবে A। এখানে যেহেতু দুটো অক্সিজেন আছে CHOতে, এটা হবে B, এটা হবে C, এটা হবে D। তুমি খেয়াল করে দেখো যদি তুমি যোগ করে করতে তাহলে কিন্তু তোমার মন বলতো যে এটা B হবে। দেখো তোমার মন বলতো যে যদি যোগ করে করতে তাহলে একটা অক্সিজেন একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন, যোগ করে কিন্তু হয় না। এইভাবে যেটা ভেঙে দেখালাম তোমাকে এইভাবে মনে রাখতে হবে যে CHO মানে C ডবল বন্ড ও আর H, তাহলে এখানে C এর সঙ্গে দুটো অক্সিজেন আছে একটা হাইড্রোজেন আছে, তাহলে OOH। C ডবল Hটা হচ্ছে এই হাতেও অক্সিজেন, এই হাতেও অক্সিজেন, এই হাতেও অক্সিজেন, তাহলে OOO, আর এটা হয়ে গেল OHH। এবার C এর পর তুমি যখন প্রাধান্য দিচ্ছ দেখো এখানে তিনটেই অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে এখানে অক্সিজেনটা বেশি আছে, অক্সিজেনটা জিতে গেল। তাহলে এখানে সবই তুমি কিভাবে মনে রাখবে, অ্যাটমিক নাম্বারগুলো মনে রাখবো, অ্যাটমিক নাম্বার। আচ্ছা আরেকটা ভেঙে তোমায় আমি বুঝিয়ে দিই, ধরো CN আছে কারোর সাথে, CN মানে তুমি ভাববে যে এই কার্বনের তিনটে হাতেই N আছে, তিনটে নাইট্রোজেন পরমাণু নয়, এটাকে আমি বলছি তুমি এইভাবে মনে রাখবে যে কার্বনের তিনটে হাতে কে কে আছে। কার্বনের প্রথম হাতটাতেও দেখো আছে নাইট্রোজেন, দ্বিতীয় হাতটাতেও আছে নাইট্রোজেন, তৃতীয় হাতটাতেও আছে নাইট্রোজেন, তাহলে এখানে হবে N N N। তাহলে এইভাবে তোমাদের যেরকম যেরকম গ্রুপ আসবে তোমরা এই ক্লাসটাকে ভালো করে বুঝে নিয়ে সেরকম গ্রুপ অনুযায়ী তোমরা প্রায়োরিটি দিয়ে তোমরা RS নামকরণটা নিজেরাই এবার থেকে করতে পারবে। তাহলে আশা করব তোমরা বাড়িতে অনেক RS নামকরণ প্র্যাকটিস করবে। আর এসটা বার করার আগে প্র্যাকটিস করে নাও, নামকরণটা এমন কিছু ব্যাপার নয়, একটুখানি বই দেখলেই হয়ে যাবে। আর হচ্ছে না এস হচ্ছে, সেইটা তোমরা ভালো করে বার করাটা প্র্যাকটিস করে নাও। আর প্রথমেই বললাম ফিশার মডেল যদি থাকে তোমরা ফিশার মডেল থেকে একবারে ফ্লাইং ওয়েজ মডেল থাকলে তোমরা ফ্লাইং ওয়েজ মডেল থেকে তোমরা ফিশার মডেলে চলে যাও। ফিশার মডেলে যাওয়ার পর দেখিয়ে দিলাম কিভাবে ABCD নাম্বারিং করতে হয়, কিভাবে কোনটা আর হয় কোনটা এস হয়, সবকটাই দেখিয়ে দিলাম। তো
তোমরা এই ক্লাসটা ভালো করে দেখার পর আশা করবো বাড়িতে অনেক অনেক আরএস নামকরণ প্র্যাকটিস করবে। আর ক্লাসটা যদি তোমাদের উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবে ক্লাসটা এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করবে।